প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরি, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমরা অনেক দিন শীতকালীন ছুটি কাটিয়ে আবার ক্লাসে উপস্থিত হয়েছি এবং আশা করি তোমরা সবাই এতদিন ভালো ছিলে এবং সুস্থ ছিলে। তোমাদের এখন অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলছে। আশা করি তোমরা সবাই নিয়মিত পড়াশোনা করছো এবং রেগুলার ক্লাসগুলো দেখছো। আজকে আমি ক্লাস নিব একাদশ ও একাদশ বিএম শিক্ষার্থীদের ক্লাস, বিএম ছাত্রীদের। আমার আজকে পড়ানোর বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আমি আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে ব্যবস্থাপনার ধারণা অধ্যায় 1 আলোচনা করব। এটা আমার আজকে দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস। আমি ব্যবস্থাপনার ধারণা এবং ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল ক্লাসে চলে যাই। এখন আমরা ব্যবস্থাপনার ধারণা আলোচনা করব। ব্যবস্থাপনা বিষয়টি সর্বজনীন। শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের কাছে ব্যবস্থাপনা শব্দটি পরিচিত। জীবনের প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থাপনার গুরুত্ব অনেক। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থাপনা বিচরণ রয়েছে। বুঝেই হোক আর না বুঝেই হোক, মানুষের প্রতিটি কর্মই ব্যবস্থাপনা দ্বারা আবৃত। দেশ, কাল, পাত্রভেদে ব্যবস্থাপনার ধরন ভিন্ন হয়ে থাকে। তাই ব্যবস্থাপনার অর্থ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। এখন আমরা একটি উদ্দীপকের মাধ্যমে ব্যবস্থাপনাটা কি, ব্যবস্থাপনা কি কাজ করে থাকে, কেমনভাবে সেটা বোঝাতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বোর্ডে একটি উদ্দীপক দেখি। উদ্দীপক দেখে ব্যবস্থাপনা ধারণা অর্জন করতে চেষ্টা করি। বাতেন সাহেব একজন সফল ব্যবস্থাপক। তিনি কোনো কাজ শুরুর আগেই কাজটি সম্পর্কে চিন্তা ভাবনা করে ঠিক করে নেন কাজটি কখন শুরু করবেন, কখন শেষ করবেন, কতজন লোক নিয়োগ করবেন, কোন পদ্ধতি ব্যবহার করবেন এবং কত খরচ করবেন। সে অনুযায়ী তিনি সকল উপকরণ জোগাড় করে যার যার দায়িত্ব বুঝিয়ে দেন এবং সর্বোচ্চ কর্মক্ষমতা আদায়ের লক্ষ্যে তাদের জন্য সম্ভব সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করেন। এছাড়াও তিনি কাজের সুষ্ঠু তদারকির জন্য প্রয়োজনীয় সংখ্যক তত্ত্বাবধায়ক নিয়োগ দেন এবং প্রতিটি কর্মী ও কর্মের মধ্যে মিল রাখার চেষ্টা করেন। সর্বশেষে তিনি সমাপ্ত কাজগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা তা পরখ করে দেখেন। ভুল ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করেন। অন্যথায় সকলকে ধন্যবাদ জানিয়ে কাজের সমাপ্তি ঘোষণা করেন এবং পরবর্তী কাজে মনোনিবেশ করেন। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকে কি দেখলাম? যে বাতেন সাহেব একজন ব্যবস্থাপক। তিনি একটা কাজ শুরু করার আগে চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনাটা কিসের সঙ্গে সম্পর্কিত? পরিকল্পনার সাথে। চিন্তা ভাবনার কাজটাকে আমরা কিন্তু পরিকল্পনা বলে থাকি। আচ্ছা, সেই পরিকল্পনা অনুযায়ী তিনি কি করলেন? কাজটা কখন শুরু করবেন, কখন শেষ করবেন এবং কতজন লোক নিয়োগ করবেন,
কোন পদ্ধতি ব্যবহার করবেন, কত খরচ করবেন, হ্যাঁ, এগুলো কিন্তু আগেই উনি ঠিক করে নিলেন। এখন এবং এখানে কতজন লোক নিয়োগ করবেন সেটা কিন্তু কর্মী সংস্থানের আওতার মধ্যে পড়বে এবং সেই অনুযায়ী তিনি সকল উপকরণ জোগাড় করবেন। উপকরণগুলো কি, যখন একটা কাজ করার জন্য বিভিন্ন উপকরণ একত্রে করা হয় বা জোগাড় করা হয় সেটাকে বলা হয় সংগঠিতকরণ। হ্যাঁ, তারপরে বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দেন, তার মানে হলো কাজের নির্দেশনা প্রদান করা। তারপরে সর্বোচ্চ কর্মক্ষমতা আদায়ের লক্ষ্যে তাদের জন্য যতটুকু সম্ভব সকল সুযোগ সুবিধা ব্যবস্থা করেন। এটা হলো প্রেষণার মানে মধ্যে পড়ে। যে এছাড়াও তিনি কাজের সুষ্ঠু তদারকির জন্য প্রয়োজনীয় সংখ্যক তত্ত্বাবধায়ক নিয়োগ করেন এবং কর্মী এবং কর্মের মধ্যে মিল রাখার চেষ্টা করেন। এই কাজটুকে বলা হয় সমন্বয়। সবশেষে তিনি কি করেন, তিনি সমাপ্ত কাজগুলোর মধ্যে ভুল ত্রুটি আছে কিনা তা পরখ করে দেখেন। হ্যাঁ, ভুল ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা করেন। এটা হলো নিয়ন্ত্রণের পর্যায়। তারপরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে তাহলে কাজের সমাপ্তি ঘোষণা করেন এবং পরবর্তী পদক্ষেপে এগিয়ে যান। তাহলে কি হলো, এই যে বাতেন সাহেবের কাজের যে ফিরিস্তি এখানে তুলে ধরা হলো, এই কাজের এর সমষ্টিটাই হলো ব্যবস্থাপনা। হ্যাঁ, করেছেন, পরিকল্পনা করেছেন, সংগঠিতকরণ করেছেন, কর্মী সংস্থান মানে কর্মী জোগাড় করেছেন, নির্দেশনা দিয়েছেন, প্রেষণা দিয়েছেন, সমন্বয় করেছেন এবং নিয়ন্ত্রণ করেছেন। আচ্ছা, উদ্দীপকে বাতেন সাহেব এই কাজটি কিন্তু করেছেন। এই যে 7টি কাজের কথা এখানে উল্লেখ করা হয়েছে, এই 7টি কাজই তিনি উদ্দীপকে করেছেন। এগুলো মূলত প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য করা হয়ে থাকে এবং তিনি সেজন্যই এই কাজগুলো করেছেন, যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝলাম, যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপকরণগুলো সুন্দরভাবে ব্যবহার করে এবং কার্যাবলী সম্পাদন করার জন্য যে কৌশল বা পদ্ধতি ব্যবহার করা হয়, এর সমষ্টিই হলো ব্যবস্থাপনা। ইংরেজি ব্যবস্থাপনা ইংরেজি শব্দ হলো ম্যানেজমেন্ট। কেউ কেউ ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন শব্দ, আবার কেউ কেউ এই ম্যানেজমেন্ট শব্দটি ইতালীয় ম্যানেজার শব্দ থেকে এসেছে বলে মনে করেন, যার অর্থ হচ্ছে টু ট্রেন আপ দ্য হর্স, অর্থাৎ অশ্বকে পরিচালনা করা। কালের বিবর্তনে এই ম্যানেজমেন্ট শব্দটি কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী করে তোলার সাথেই সম্পর্কিত। আচ্ছা, আবার অনেকের মতে প্রাচীন ইংরেজি ম্যানেজ এবং ফরাসি ম্যানেজার শব্দদ্বয়ের সমন্বয়ই ম্যানেজমেন্ট শব্দটি। এই শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে হলো পথ নির্দেশনা এবং পরিবার পরিচালনা, বা তাহলে ব্যবহারিক অর্থে ম্যানেজমেন্ট শব্দ দ্বারা কোনো কিছু পরিচালনা করা বা চালনা করাটাকেই বোঝানো হয়ে থাকে। ম্যানেজমেন্ট শব্দটি ভেঙে 3টি শব্দের একটি বাক্য গঠন করেছেন, যেমন ম্যানেজ যোগ ম্যান যোগ টি। এটা দিয়ে বোঝানো হয় যে মানুষকে কৌশলের পরিচালনা করাই হচ্ছে ম্যানেজমেন্ট। আচ্ছা, বিভিন্ন জন ব্যবস্থাপনার বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। এখন আমরা এই সংজ্ঞাগুলো আলোচনা করব। L.A. অ্যাপলি বলেন, লোকদের প্রচেষ্টা অন্য লোকদের প্রচেষ্টার মাধ্যমে
কাজ আদায় করে নেওয়ার কলা বা কৌশলকেই কলা বা কৌশলই হচ্ছে ব্যবস্থাপনা। আচ্ছা, আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেল বলেন, ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠিত করা, নির্দেশ দেওয়া, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ, তাহলে আমরা এখানে দুইজন বিশেষজ্ঞ ব্যক্তির সংজ্ঞা পেলাম। একজন হলো L.A. অ্যাপলি বলেন, অন্য লোকদের প্রচেষ্টার মাধ্যমে কাজ আদায় করে নেওয়ার কলা বা কৌশলই হচ্ছে ব্যবস্থাপনা। আর আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেল বলেন, ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠিত করা, নির্দেশ দেয়া, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এখন আমরা চিত্রের মাধ্যমে ব্যবস্থাপনার ধারণাকে উপস্থাপন করব। লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন কতিপয় মৌলিক উপকরণ। তাহলে লক্ষ্যে পৌঁছানোর জন্য দরকার কতগুলো মৌলিক উপকরণ। এখন মৌলিক উপকরণগুলো কি? লক্ষ্য বা উদ্দেশ্য। আচ্ছা, এখন উপকরণগুলো কি? উপকরণগুলো হলো মানুষ, যন্ত্রপাতি, মালামাল, অর্থ, পদ্ধতি, বাজার। তাহলে যে কোনো প্রতিষ্ঠানকে পৌঁছানোর জন্য কতিপয় মৌলিক উপাদান লাগবে, সেই মৌলিক উপকরণ লাগবে। মৌলিক উপকরণগুলো হলো মানুষ, যন্ত্রপাতি, মালামাল, অর্থ, পদ্ধতি, বাজার। তার মানে হলো ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মেথড এবং মার্কেট। এগুলো ছাড়া কিন্তু কখনোই একটা প্রতিষ্ঠান সাফল্য অর্জন করতে পারবে না। আচ্ছা, এখন কি করতে হবে? যে এই উপকরণগুলোকে কাজে লাগানোর জন্য, মানে সংহতিকরণের জন্য প্রয়োজনীয় কতগুলো কাজ করা। এই যে উপকরণগুলো আছে, এগুলো সংহতিকরণের জন্য এখন প্রয়োজন হবে কতগুলো কাজ করা।
এই কাজগুলো কি কি? এই কাজগুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। আচ্ছা, এসব কাজে যথার্থতার উপরই নির্ভর করবে উদ্দেশ্য। তাহলে এখানে আমরা কি পেলাম? যে প্রতিষ্ঠানকে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য প্রয়োজন কতিপয় মৌলিক উপকরণ। মৌলিক উপকরণগুলো কি? মানুষ, যন্ত্রপাতি, মালামাল, অর্থ, পদ্ধতি, বাজার। এই উপকরণগুলোকে সংহতিকরণের জন্য প্রয়োজন কতিপয় মৌলিক কাজ। মৌলিক কাজগুলো কি? পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই কাজগুলো যথার্থভাবে করতে পারলেই বা যথার্থতার উপর নির্ভর করবে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন। এটা হলো আমরা চিত্রের মাধ্যমে খুব সহজেই ব্যবস্থাপনা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা অর্জন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করব। বাণিজ্যের শিক্ষার্থী হিসেবে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ব্যবস্থাপনার এই সফলতা, তারপরে ব্যবস্থাপনা শিক্ষার যে সহায়ক বিভিন্ন কৌশল বা পদ্ধতি এবং সমস্যা সমাধানের যে সর্বাধুনিক পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি দেখে যে এই অবস্থা কি সেই প্রাচীনকালেও ছিল কিনা? এক কথায় এর উত্তর হলো না। তারপর হলো ক্লড জর্জের মতে প্রাচীন সভ্যতা ব্যবস্থাপনাকে কোনো পরিণতির নিয়ামক বলে স্বীকার করে না। এছাড়া প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কিছু গোপনীয় কার্যক্রম বা সিদ্ধান্ত বা ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয়ে থাকে, যেটা আর কখনোই প্রকাশ করা সম্ভব হয়নি, যার ফলে এই ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো তখন ব্যবহার করা হয়েছিল সেটা লিখিত কোনো প্রকাশ বর্তমানে পাওয়া যায়নি। তারপরে তবে মনীষীদের বিভিন্ন ত্যাগ এবং সাধনার বিনিময়ে আমরা আধুনিক ব্যবস্থাপনা পেয়েছি। মিশরের পিরামিড, তারপরে হলো আগ্রার তাজমহল, চীনের প্রাচীর, পরে স্পেনের আলহামরা প্রাসাদ, ব্যাবিলনের শূন্য উদ্যান প্রভৃতি কীর্তি কিন্তু ব্যবস্থাপনারই সাক্ষ্য বহন করে থাকে। কাজে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিবর্তনের ইতিহাস অনেক প্রাচীন, আমরা তারই উত্তরাধিকারী মাত্র। আচ্ছা,
আচ্ছা, ব্যবস্থাপনা চিন্তাধারার উন্নয়ন ও বিকাশ একটি ধারাবাহিক প্রচেষ্টা। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা আমাদের মতো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন এবং নিজস্ব দক্ষতার ভিত্তিতেই তারা সেই সমস্যার সমাধান করতেন। সুতরাং আমরা বলতে পারি তারাই হলো আমাদের ব্যবস্থাপনার গুরু। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যে 30খানা কিতাব দেওয়া হয়েছিল তাতে দৈনন্দিন কার্য পরিচালনা, ব্যবসা এবং বিভিন্ন বিষয় সম্পাদনের নির্দেশনা ছিল। এছাড়া হযরত দাউদ আলাইহিস সালামের এক বিশাল মসজিদ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি তার দায়িত্ব পালন করার ক্ষেত্রে ব্যবস্থাপনার জ্ঞানের প্রয়োগ করেছিলেন, যেটা কিনা আমরা ইতিহাস থেকে জেনে থাকি। তিনি কি করেছিলেন? এই মসজিদ নির্মাণ কাজে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সংগঠিত করেছিলেন, তারপরে শ্রমিক নিয়োগ দিয়েছিলেন, নির্দেশনা দিয়েছিলেন এবং দায়িত্ব বন্টন করে দিয়েছিলেন, সমন্বয় করেছিলেন এবং নিয়ন্ত্রণ করেছিলেন। এছাড়াও তিনি এই কার্য সম্পাদনের জন্য ক্ষণে ক্ষণে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সেই সিদ্ধান্ত আবার পুনরায় সংশোধন এবং পরিবর্তনও করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আচ্ছা, তাছাড়াও বলা যায়, এছাড়া আমরা বলতে পারি মানুষের পারিবারিক জীবন যখন থেকে শুরু হয় তখন থেকেই ব্যবস্থাপনার বিভিন্ন কার্য সম্পাদন শুরু করেছে। পরবর্তীতে বেশ কিছু রীতিনীতি ও পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে এটি ক্রমবিকাশ লাভ করে এবং সমাজ এবং রাষ্ট্রের সকল কাজ এই ব্যবস্থাপনার আওতাভুক্ত করা হয়ে থাকে। আচ্ছা, একটি ছকের সাহায্যে যে ব্যবস্থাপনার ক্রমবিকাশের ইতিহাস তুলে ধরা হলো। হ্যাঁ, এই ক্রমবিকাশটা 5টা ভাগে ভাগ করা হয়েছে। ব্যবস্থাপনার ক্রমবিকাশকে প্রাচীন যুগ, মধ্যযুগ, শিল্প বিপ্লব যুগ, কাল বা যুগ, শিল্প বিপ্লবোত্তর যুগ এবং আধুনিক যুগ। এখন অতি প্রাচীন যুগে যে সমস্ত সভ্যতাগুলো ঘটেছিল সেগুলো হলো, প্রথমটা হলো মেসোপটেমিয়ান সভ্যতা। এই সভ্যতায় কি করা হয়েছিল? শহরগুলোতে পুরোহিতদের জন্য স্থাপন ধর্মীয় স্থানগুলো পরিচালনার জন্য পরিকল্পনা, নির্দেশনা এবং সিদ্ধান্ত গ্রহণ এবং প্রতিবেদন প্রণয়ন করা হয়েছিল, যে যারা পুরোহিত আছে তাদের ধর্মীয় স্থান তৈরি করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং প্রতিবেদন পেশ করা হয়েছিল। মিশরীয় সভ্যতা, প্রাচীন যুগে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। সেই সময়ে মিশরের 1 লক্ষ লোক 20 বছর ধরে 23 লক্ষ পাথর দিয়ে 23 একর জমির উপর একটি পিরামিড তৈরি করেছিল। এটি উন্নত পরিকল্পনা, সংগঠন, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণের সাক্ষ্যই বহন করে থাকে। ব্যাবিলনীয় সভ্যতা, ব্যাবিলনের রাজা হাম্মুরাবি রাজ্য পরিচালনার জন্য কতিপয় নিয়মনীতির প্রবর্তন করেছিলেন। হিরু সভ্যতা, হিরু সভ্যতায় হযরত মুসা আলাইহিস সালাম আইন প্রণয়ন, সরকার পরিচালনা ও মানব সম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চৈনিক সভ্যতা ব্যবস্থাপনা কার্যপদ্ধতির উন্নয়নে বিভিন্ন উপায় এবং নির্দেশ প্রদান করা হয়েছিল। রোম সভ্যতা সরকারি পরিকল্পনাসমূহ বাস্তবায়ন এবং উৎপাদন প্রণালী সহ অন্যান্য প্রযুক্তিগত পরিবর্তনের ফলে ব্যবস্থাপনার রীতি পদ্ধতিরও পরিবর্তন করা হয়েছিল। গ্রিক সভ্যতা গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন, বিশেষায়ন এবং শ্রম বিভাগের ব্যাপক প্রচলন এবং ওই সময়ই ঘটে থাকে। তার মধ্যযুগে ছিলেন বিশেষ ব্যক্তিত্ব ছিলেন আল ফারাবি।
তিনি লিখিতভাবে পরিকল্পনা রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করেছিলেন, নেতৃত্বের জন্য প্রয়োজনীয় গুণ এবং পরিত্যাজ্য যে দোষ সেসমূহ তুলে ধরেছিলেন। ইমাম গাজ্জালি নাসিহাত আল মুলক গ্রন্থে শাসক শ্রেণীর ব্যবস্থাপকের প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে আলোকপাত করেছিলেন। লুকা প্যাসিওলি দুতরফা দাখিলা পদ্ধতির প্রচলন ঘটান, অংশীদারি ও যৌথ প্রতিষ্ঠায় ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছিল। থমাস মোর ইউটোপিয়া নামক গ্রন্থে অপচয় রোধ করে উৎপাদনশীলতা বৃদ্ধির কথা বলেছিলেন। এতে বিশেষায়ন এবং মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায়। ফ্রান্সিসকো উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতির প্রচলন ঘটান। তারপরে আসছে শিল্প বিপ্লব কাল। শিল্প বিপ্লবকালে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন অ্যাডাম স্মিথ। তিনি উৎপাদন বৃদ্ধির জন্য শ্রম বিভাজনের উপর গুরুত্ব প্রদান করেছেন। তারপরে হলো ম্যাথে বোল্টন ও জেমস ওয়াট। তিনি ম্যাথে বোল্টন ও জেমস ওয়াট তিনি স্টিম ইঞ্জিন তৈরির জন্য একটি বোল্টন ওয়াট অ্যান্ড সন্স গঠন করেছিলেন। বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রয়োগ করেন, যন্ত্রপাতি বিন্যাস, বাজার বৃদ্ধি, দ্রব্যের মান উন্নয়ন এবং প্রণোদনা দান ইত্যাদি কার্যের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। রবার্ট ওয়েন অন্যান্য সম্পদের বিনিয়োগের তুলনায় মানব সম্পদের বিনিয়োগে যে বেশি লাভজনক হয় সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন এবং মতামত প্রদান করেছিলেন। চার্লস ব্যাবেজের মতে সফল ব্যবসায়ের জন্য ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তারপরে আসছে শিল্প বিপ্লবোত্তর যুগ। এই ক্ষেত্রে শিল্প বিপ্লবোত্তর যুগে বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন F.W. টেলর। তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী। তিনি শ্রম ও উৎপাদনের ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন করেছিলেন। হেনরি ফেওল তিনি ছিলেন আধুনিক ব্যবস্থাপনার জনক। তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে 14টি মূলনীতির ব্যবহারের নির্দেশ প্রদান করেন এবং ব্যবস্থাপনা তত্ত্ব মানে সকল সংগঠনের ক্ষেত্রে যে প্রয়োগ সম্ভব সেটাও তিনি প্রমাণ করেছেন। তারপরে আসছে আধুনিক যুগ। আধুনিক যুগে ব্যক্তিত্বরা হলেন এলটন মেও, পিটার এফ ড্রাকার, উইলিয়াম ওচি হার্ডবার্গ, মাসলো প্রভৃতি। ওনারা এই সমস্ত ব্যক্তিবর্গ ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন গবেষণা ও চিন্তা ভাবনা করে গিয়েছেন। এটা হলো মোটামুটি ব্যবস্থাপনার ক্রমবিকাশের চিত্র। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ব্যবস্থাপনার ধারণা থেকে ব্যবস্থাপনার ধারণা অর্জন করলাম এবং ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অধ্যায়টা পড়া শুরু করবে মনোযোগের সাথে। আর এখন আমরা যা পড়াচ্ছি সেটা প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়ে ফেলবে, কারণ তোমাদের এখন অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু। তোমাদেরকে এই অধ্যায়টা পড়তে হবে। আমরা প্রশ্ন জমা দিয়ে দিয়েছি। সেই ফার্স্ট পেপার থেকে তোমাদের 2টা অধ্যায় পড়ানো হয়েছে, 2টা থেকে প্রশ্ন করা হয়েছে এবং সেকেন্ড পেপারে টিউটোরিয়াল পরীক্ষার জন্য এই অধ্যায়টা, প্রথম অধ্যায়টা থেকে প্রশ্ন করা হয়েছে এবং এই অধ্যায়টা তোমরা ভালো করে পড়বে, এবং মনোযোগের সাথে পড়বে যাতে সবগুলো প্রশ্নের আনসার সঠিকভাবে দিতে পারো। তোমরা পরীক্ষার সামনে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার তোমাদের সাথে সামনের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।